সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? সৃষ্টিকর্তার অপার কৃপায় নিশ্চয়ই তোমরা ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ইউটিউব ক্লাসে। আজ আমি তোমাদের সাথে মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। তুমি অবশ্যই আলোচনাটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং বোঝার চেষ্টা করবে। আর তুমি যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকো, অবশ্যই তুমি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আমার ভিডিও যদি তোমার ভালো লাগে, অবশ্যই লাইক দিয়ে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবে। তো চলো দেখি আজ আমার আলোচনায় তোমাদের জন্য কি রয়েছে। আজ আমি তোমাদের সাথে হিসাব সমীকরণ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি আগামী বেশ কয়েকটা ক্লাস নিয়ে তোমাদেরকে হিসাব সমীকরণের বিস্তারিত সমাধান করে দেখানোর চেষ্টা করব। আশা থাকবে তোমরা মনোযোগ দিয়ে সবগুলো ক্লাস দেখে হিসাব সমীকরণ বোঝার চেষ্টা করবে। হিসাব বিজ্ঞান সম্পর্কে যদি তুমি হিসাব সমীকরণ সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকে, তাহলে তুমি কিন্তু হিসাব বিজ্ঞানের অনেক কিছুই বুঝতে সক্ষম হবে না। তাই তোমাকে মনোযোগ দিয়ে হিসাব সমীকরণটিকে খুব ভালো করে আত্মস্থ করতে হবে। এই যে এখানে সমীকরণটি হচ্ছে এ ইকুয়াল এল প্লাস ও ই। এ দিয়ে বোঝাচ্ছে অ্যাসেট বা সম্পদ, এ হচ্ছে অ্যাসেট বা সম্পদ। তারপরে আমরা দেখতে পাচ্ছি এল, এল মানে হচ্ছে লায়াবিলিটি বা দায়, ইকুয়াল দায় প্লাস এরপরে আছে ও ই, ও ই মানে ওনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব। সম্পদের সমান হবে দায় এবং মালিকানা সত্ত্ব, এর দুটোর সমষ্টি হবে সম্পদের সমান। যদি সমান হয় তাহলে হিসাব সমীকরণ সঠিক রয়েছে, হিসাব বিজ্ঞানে তেমন কোনো ভুল নেই বলে আমরা ধরে নিতে পারি। তো এই একটি ঘটনাকে, একটি লেনদেনকে এভাবে সম্পদ দায় মালিকানা সত্ত্বে ভাগ করে দুটো পক্ষকে সমান করাকেই মূলত হিসাব সমীকরণ বলা হয়ে থাকে। আমরা এটি গাণিতিক চিহ্ন দিয়ে বোঝানোর চেষ্টা করব। সম্পদকে ইংরেজিতে বলবো অ্যাসেট বা সম্পদ, এলকে বলবো লায়াবিলিটি বা দায়, আর মালিকানা সত্ত্বকে বলবো ওনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব। হিসাব সমীকরণে একটি লেনদেন হতে তোমাকে এই তিনটির যে কোনো একটি উপাদান, দুইটি উপাদান, তিনটি উপাদান যদি হয়, সবগুলো উপাদান খুঁজে বের করে আমাকে সমীকরণ আকারে উপস্থাপন করতে হবে। তো এ এল ও ইতে যখন আমরা লিখতে যাব, তখন আমরা একটি ঘটনায়, মনে করো একটি ঘটনায় এমন ছিল বাকিতে পণ্য ক্রয় ছিল, তাইলে ক্রয় নামে একটি হিসাব ছিল, আর একটি হিসাব ছিল পাওনাদার। আমরা যখন ডেবিট ক্রেডিট করেছি, ক্রয়কে বলেছি ব্যয় এবং পাওনাদারকে বলেছি দায়। এই যে ব্যয় বলেছি, দায় বলেছি, এটাকে ইংরেজিতে বলা হবে এক্সপেন্স, আর দায়কে বলা হবে ইংরেজিতে লায়াবিলিটিস। এই যে এভাবেই সমীকরণ আকারে চিহ্নিত করাকে মূলত লেনদেনের হিসাব সমীকরণ বলা হয়। এখন আমরা এই ও ইটাকে আরেকটু বিস্তারিতভাবে আমাকে জানতে হবে। ওনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব বিষয়টি আসলে কি? খেয়াল করো, ওনার্স ইকুইটি মালিকানা সত্ত্ব হচ্ছে ক্যাপিটাল, ক্যাপিটাল মূলধন প্লাস রেভিনিউ, এই দুটো সমষ্টি, মূলধন এবং রেভিনিউ, রাজস্ব বা আয়। এই রেভিনিউকে ইনকামও বলা যায়, ইনকামও বলা যায়। ক্যাপিটালের সাথে রেভিনিউ বা ইনকাম যোগ করার পর এই যোগফল থেকে আমরা বাদ দিয়ে দিব খরচ, এক্সপেন্স, এক্সপেন্স আমরা বাদ দিয়ে দিব। তাছাড়া মালিক যদি কোনো কিছু ব্যবসা থেকে নিয়ে যায়, তাহলে তাকে বলা হয় উত্তোলন, ইংরেজিতে বলা হয় ড্রয়িং, DRAWING, ড্রয়িং। তার মানে মূলধনের সাথে আয়সমূহ যোগ করার পর যোগফল থেকে খরচগুলো, নিয়মিত খরচগুলো বাদ দিতে হবে এবং মালিকের উত্তোলন বাদ দিতে হবে। বাদ দিয়ে যা হবে তাই হচ্ছে আমার এই যে ওনার্স ইকুইটি। এটাকেই বলা হচ্ছে ওনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব। এখন সমীকরণ যখন আমরা করব, তখন কোনো একটা উপাদানের হ্রাস অথবা বৃদ্ধি ঘটবে। হয় এ হয় বৃদ্ধি পাবে অথবা হ্রাস পাবে। এল ওর একই অবস্থা, এল হয় বৃদ্ধি পাবে অথবা হ্রাস পাবে।
তদ্রূপ ও ইও হয় বৃদ্ধি পাবে, না হয় হ্রাস পাবে। এর মধ্যে একটি বাড়বে অথবা একটি কমবে, হয় প্লাস না হয় মাইনাস। এরকমভাবে আমার সমীকরণের প্রভাবে প্রভাবিত হবে। আমরা যখন অঙ্ক করব তখন আমরা বিস্তারিত দেখার চেষ্টা করব। এখন কিছু টিপস বা টেকনিক আমরা একটু শিখে নেই, যেগুলো হিসাব সমীকরণ করার জন্য তোমাকে সহযোগিতা করবে। এ মানে অ্যাসেট। অ্যাসেট যখন বৃদ্ধি পাবে তখন আমরা সম্পদ বৃদ্ধি বলে এটাকে ডেবিট করব। অ্যাসেট যখন কমে যাবে তখন আমরা সম্পদ হ্রাস বলে এটাকে ক্রেডিট করব। এটা একটা রুলস। তোমাকে আরেকটা রুলস মাথায় নিতে হবে। এল লায়াবিলিটি মানে দায় যখন বৃদ্ধি পাবে তখন এটাকে করতে হবে ক্রেডিট, এবং দায় যখন তোমার প্রতিষ্ঠান থেকে হ্রাস পাবে তখন সেটা হবে ডেবিট। এখন আমরা ওই করব। ওই করার জন্য ওই কিন্তু একটি বিষয় নয়, ওই কিন্তু অনেকগুলো বিষয়ের সমষ্টি, যেমন ক্যাপিটাল, রেভিনিউ, ইনকাম, এক্সপেন্স, ড্রয়িংস, এই সবগুলো মিলিয়ে হচ্ছে ওই। এর মধ্যে যখন মালিক ক্যাপিটাল দিবে, মালিক যখন বিজনেসকে ক্যাপিটাল দিবে তখন ক্যাপিটাল বৃদ্ধি পাবে, আর ক্যাপিটাল যখন বৃদ্ধি পাবে তখন হবে এটা ক্রেডিট। তদ্রূপ মালিক যখন বিজনেস থেকে কোনো কিছু নিয়ে যাবে তখন তাকে বলা হবে উত্তোলন। DRAWING। উত্তোলন যখন করবে তখন মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, আর মালিকানা সত্ত্ব যখন হ্রাস পাবে তখন সেটা হবে ডেবিট। ঠিক ইনকাম যখন বৃদ্ধি পাবে, আয় যখন প্রতিষ্ঠানের বৃদ্ধি পাবে তখন এটাকে করা হবে ক্রেডিট। ঠিক আয় যখন তোমার কমে যাবে তখন এটাকে করতে হবে ডেবিট। আয় কমে যাওয়া মানে ওই যে বিক্রয় ফেরতের কারণে, বিক্রয় বাট্টার কারণে আয় কমে যায়, সেটা হচ্ছে আয় হ্রাস পাওয়া। তদ্রূপ এক্সপেন্স যদি আমার বেড়ে যায়, অর্থাৎ ব্যয় বেড়ে গেলে আমরা কি করব, এটাকে ডেবিট করব। আর যদি এক্সপেন্স কমে যায়, এক্সপেন্স হ্রাস পায়, তখন আমরা সেটাকে করব ক্রেডিট। এক্সপেন্স হ্রাস পায় কী হবে, ক্রয় ফেরতের কারণে এক্সপেন্স হ্রাস পায়, ক্রয় বাট্টার কারণে এক্সপেন্স হ্রাস পায়। তো মূলত তোমার এই বেসিক তথ্যগুলো তোমার মাথায় কিন্তু রাখতে হবে। হিসাব সমীকরণের প্রভাব যখন তুমি দেখাতে যাবে অবশ্যই এই টেকনিকগুলো তোমার মাথায় মুখস্থ করে আত্মস্থ করে রাখতে হবে। এই হচ্ছে চার্ট। সম্পদ বৃদ্ধি বা অ্যাসেট বৃদ্ধি পেলে হবে এ প্লাস, সম্পদ হ্রাস বা অ্যাসেট হ্রাস পেলে হবে এ মাইনাস। তদ্রূপ দায় বৃদ্ধি পেলে এল প্লাস, দায় হ্রাস পেলে এল মাইনাস। আয় বৃদ্ধি পেলে, রেভিনিউ বৃদ্ধি পেলে ই প্লাস, ই মানে ইকুইটি, আয় হ্রাস পেলে হবে ই মাইনাস। ঠিক ব্যয় বৃদ্ধি পেলে ই মাইনাস, আর ব্যয় হ্রাস পেলে ই প্লাস। মালিক কিছু উত্তোলন করলে, ড্রয়িং করলে ই মাইনাস হয়ে যাবে, মালিক মূলধন প্রদান করলে ই প্লাস হবে। ই মানে ইকুইটি, এই যে এগুলো হচ্ছে ইকুইটি। এখানে সূত্রটি খেয়াল করো, এ হচ্ছে অ্যাসেট, এল হচ্ছে লায়াবিলিটি, ই হচ্ছে ইকুইটি মানে মালিকানা সত্ত্ব। এটা অনেকে ইকুইটি বলে, প্রোপারিটরশিপ বলে, ওনার্স ইকুইটি বলে, সবগুলো কথার অর্থ একই। ই হচ্ছে ইকুইটি কি ক্যাপিটাল প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স মাইনাস ড্রয়িং। সিতে ক্যাপিটাল, আরতে রেভিনিউ অর ইনকাম, এক্সতে এক্সপেন্সেস, ডিতে হচ্ছে ড্রয়িং। মূলত তোমাকে এই তথ্যগুলো মাথায় রাখতে হবে। এখন আমি তোমাদেরকে একটি গাণিতিক সমস্যার সমাধান করে দেখাচ্ছি। আশা করি তোমরা বুঝতে পারবে। যদি তোমার এই টেকনিকগুলো তোমার মাথায় থাকে তাহলেই তোমার পক্ষে বোঝা সম্ভব। প্রথমে উদ্দীপকটি ভালোমতো তোমরা দেখে নাও, কি কি তথ্য রয়েছে উদ্দীপকে। নিচের লেনদেনগুলো শ্রাবণ ট্রেডার্সের 2020 সালের মার্চ মাসের হিসাব বই হতে সংগ্রহ করা হয়েছে। এই লেনদেনগুলো হিসাব সমীকরণের বিভিন্ন উপাদানের উপর প্রভাব দেখাও।
এই যে লেনদেনগুলো, এগুলোকে আমরা হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাবো। কি কি ঘটনা রয়েছে একটু পড়ে দেখি। মার্চ ১, নগদ ৭০,০০০ টাকা, যন্ত্রপাতি ৩২,০০০ টাকা, ব্যাংক জমা ৪৩,০০০ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। ধারে বা বাকিতে পণ্য ক্রয় ৭০,০০০ টাকা, সুকন্যার নিকট পণ্য বিক্রয় ৫০,০০০ টাকা, রুমাকে বেতন প্রদান ১২,০০০ টাকা, ব্যাংক থেকে ঋণ গ্রহণ ৪০,০০০ টাকা, ভাড়া প্রদান ১০,০০০ টাকা, বিমা সেলামি প্রদান ৫,৩০০ টাকা। সুকন্যার নিকট থেকে প্রাপ্তি নগদ ৪২,০০০ টাকা, চেক দ্বারা অবশিষ্টাংশ। পাওনাদারকে পরিশোধ ২১,০০০ টাকা, মালিকের ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন ৫,০০০ টাকা। এই ছিল আমার টোটাল তথ্য। এগুলোকেই আমরা এখন ছকের মাধ্যমে হিসাব সমীকরণের বিভিন্ন উপাদানের প্রভাব দেখানোর চেষ্টা করব। তো প্রথম ঘটনাটাকে ভালো করে দেখো। মার্চ ১, নগদ, যন্ত্রপাতি, ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করেছি। তাহলে নগদ একটি হিসাব, যন্ত্রপাতি একটি হিসাব, ব্যাংক জমা একটি হিসাব, এবং এই সবগুলোর সমষ্টি হচ্ছে মূলধন। মূলধন হচ্ছে আরেকটি হিসাব। এইটা আমরা ছকের মধ্যে এবার প্রভাব দেখাবো। ছিল নগদ অর্থ, তাহলে নগদান নামে একটি আমরা হিসাব লিখব। নগদান নামে একটি হিসাব ছিল। আর ছিল যন্ত্রপাতি। যন্ত্রপাতি নামে একটি হিসাব ছিল আমাদের। আর ছিল ব্যাংক জমা। ব্যাংক নামে একটি হিসাব হবে। ব্যাংক হিসাব, নগদান হিসাব, এই তিনটির সমন্বয়ে হচ্ছে আমার মূলধন। মূলধন হিসাব। আমরা উক্ত ঘটনাটি থেকে, মার্চ মাসের ১ তারিখের ঘটনা থেকে এই ৪টি হিসাব পেয়েছি। এবার আমরা হিসাবের শ্রেণী বিভাগটি আমরা আগেই শিখেছি, এখন আবার একটু রিভিউ করছি সমীকরণের প্রভাব প্রদর্শনের জন্য। নগদানকে আমরা জানি সম্পদ। সম্পদকে ইংরেজিতে বলে অ্যাসেট বা এ। যন্ত্রপাতিটাও সম্পদ, ইংরেজিতে বলে অ্যাসেট, সংক্ষেপে লিখলাম এ। ব্যাংক হিসাবটাও আমার ব্যবসার জন্য সম্পদ, তাই এটাকে লিখলাম অ্যাসেট বা এ। মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব, দ্যাট মিনস ও ই, ওনার্স ইকুইটি, বা শুধু ই লিখলে হবে। শুধু যদি আমরা ইও লিখি কোনো সমস্যা নেই, অথবা যদি আমি পি লিখি, পি মানে প্রপারিটরশিপ, স্বত্বাধিকারী। প্রপারিটরশিপ মানে স্বত্বাধিকারী, ওই মালিককেই বোঝানো হচ্ছে। যে কোনো একটি নাম লিখলেই হবে, ও ই অথবা ই অথবা পি, সবগুলো একই অর্থ বহন করবে। এবার আমরা সূত্র প্রয়োগ করব। আগেই আমি তোমাদেরকে সূত্রগুলো দেখিয়েছিলাম। নগদ টাকা বেড়েছে, নগদ টাকা নিয়ে যখন ব্যবসা শুরু করেছে তখন নগদ টাকা বেড়েছে। নগদ টাকা বেড়েছে মানে এ প্লাস হয়েছে, এ বৃদ্ধি পেয়েছে। যন্ত্রপাতি নিয়ে ব্যবসা শুরু করেছে মানে যন্ত্রপাতি বেড়েছে, দ্যাট মিনস এ বেড়েছে। আমরা ডেবিট ক্রেডিট যখন শিখেছিলাম তখন এখানে লিখতাম সম্পদ বৃদ্ধি ডেবিট, সম্পদ বৃদ্ধি ডেবিট, এভাবে লিখেছিলাম। এখন এই সম্পদ ইংরেজিতে কনভার্ট করে, বাংলা সম্পদে ইংরেজিতে কনভার্ট করে অ্যাসেট লিখব। অ্যাসেটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এ। এই হচ্ছে পার্থক্য। ডেবিট ক্রেডিট করার সময় আমরা এই রুলসগুলো শিখে এসেছি। ব্যাংক হিসাব, এটাও সম্পদ, এটা সম্পদের সংক্ষিপ্ত রূপ হচ্ছে অ্যাসেটের এ, বেড়েছে তাই প্লাস। আর মালিক ব্যবসায়ের প্রয়োজনে কোনো কিছু দিলে তাতে মূলধন বাড়ে। মূলধন বাড়া মানে মালিকানা সত্ত্ব বাড়া। মূলধন বেড়েছে মানে ওনার্স ইকুইটি বেড়েছে, অর্থাৎ এটাকে প্লাস করতে হবে। তুমি এখানে প্লাস চিহ্নও লিখতে পারো অথবা লিখতে পারো বৃদ্ধি, কোনো সমস্যা নেই। এখানে বৃদ্ধিও লেখা যাবে, এ বৃদ্ধি, ও ই বৃদ্ধি, এইরকম কথাও তুমি চাইলে লিখতে পারবে, বৃদ্ধি। এই হচ্ছে আমার ঘটনা। দ্বিতীয় ঘটনাটি ঘটেছে মার্চের ৩ তারিখ। ধারে বা বাকিতে পণ্য ক্রয়। ধারে বা বাকিতে পণ্য কিনলে ক্রয় নামে একটি হিসাব হবে, পাওনাদার নামে আরেকটি হিসাব হবে। একটি হিসাব হচ্ছে ক্রয়, আরেকটি হিসাব হচ্ছে আমার পাওনাদার। তাহলে আমরা ৩ তারিখে লিখব একটি হিসাব ক্রয় হিসাব, আরেকটি হচ্ছে পাওনাদার হিসাব। আমি এটাকে পাওনাদার হিসাবও লিখতে পারি, প্রদেয় হিসাবও লিখতে পারি, কোনো সমস্যা নেই, দুটো একই কথা।
ক্রয় করলে ব্যয় বৃদ্ধি পায়। আমরা জানি ক্রয় করলে ব্যয় বৃদ্ধি পায়। ব্যয় যদি বৃদ্ধি পায় মালিকানা সত্ত্ব হ্রাস পায়। ব্যয় যখন বৃদ্ধি পায় তখন মালিকানা সত্ত্ব হ্রাস পায়। দ্যাট মিন্স ওই হ্রাস পাবে। বাকিতে পণ্য ক্রয় করা হলে পাওনাদার বৃদ্ধি পায়। পাওনাদার হচ্ছে দায়। দায়কে ইংরেজিতে বলবো আমরা এল মানে লায়াবিলিটি। দায় বাকিতে পণ্য কিনলে দায় বৃদ্ধি পায়। দ্যাট মিন্স এল বৃদ্ধি পায়। এরপর খেয়াল করো মার্চের 6 তারিখে কি বলেছে। সুকন্যার নিকট পণ্য বিক্রয় 50,000 টাকা। এই যে বিক্রয়ের কথা বলেছে এবং সুকন্যার নাম বলেছে, নাম বলাতে আমি ধরে নিব এই বিক্রয়টি হয়েছে ধারে বা বাকিতে। তাহলে বাকিতে বিক্রি করলে জাবেদাটি হচ্ছে বা ডেবিট ক্রেডিট করার জন্য আমার দুটো হিসেব হচ্ছে দেনাদার সুকন্যা, আরেকটি হচ্ছে বিক্রয়। একটি হচ্ছে দেনাদার সুকন্যা, আরেকটি হচ্ছে বিক্রয়। এ হচ্ছে দুটো হিসাব। তাহলে আমি মার্চের 6 তারিখে লিখব দেনাদার সুকন্যা আর বিক্রয়। দেনাদার সুকন্যা হিসাব একটি, আরেকটি হচ্ছে বিক্রয় হিসাব। এই হচ্ছে আমার দুটো হিসাব। লেনদেন থেকে আমি দুটো হিসাব পেয়েছি। এবার দেনাদারকে তো আমরা জানি সম্পদ। বাকিতে বিক্রি করলে দেনাদার বাড়ে, দ্যাট মিন্স সম্পদ বাড়ে। সম্পদ যখন বৃদ্ধি পায় তখন এ প্লাস করতে হয়। বিক্রয় করলে আয় বৃদ্ধি পায়। আয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, আর মালিকানা সত্ত্বকে আমরা বলছি ওই বৃদ্ধি। এই হচ্ছে হিসাব সমীকরণের প্রভাব। এখন আমরা দেখব 8 নম্বর ঘটনাটি। রুমাকে বেতন প্রদান 12,000 টাকা। রুমাকে বেতন দিলে আমার নগদ টাকা চলে গেছে, বেতন নামক খরচ বৃদ্ধি পেয়েছে। তাহলে বেতন নামে একটি হিসাব হবে এবং নগদ নামে একটি হিসাব হবে। কোনো শ্রমিক বা কর্মচারীকে বেতন দিলে কিন্তু সেই ব্যক্তির নাম কোনো কাজে আসে না। এই ব্যক্তির নামটি কোথাও লেখা যাবে না, লিখতে হবে বেতন এবং নগদ টাকা চলে যাওয়ার কারণে নগদান হিসাব। এই দুটো নাম আমাকে লিখতে হবে হিসাবের খাতায়। তাহলে আমি লিখব বেতন আর নগদান। তাহলে একটি হিসাব হচ্ছে আমার বেতন হিসাব, আরেকটি হচ্ছে নগদান হিসাব। এই হচ্ছে আমার দুটো হিসাব। আমরা বেতনকে জানি ব্যয়। বেতন দিলে ব্যয় বৃদ্ধি পায়। প্রতিষ্ঠানের বেতন দেওয়ার কারণে ব্যয় বৃদ্ধি পাবে। ব্যয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। মালিকানা সত্ত্ব হ্রাস পেলে ওই মাইনাস। আর নগদ টাকা হচ্ছে সম্পদ। সম্পদকে ইংরেজিতে বলে এ। বেতন দিলে সম্পদ হ্রাস পায়। বেতন দিলে নগদ টাকা হ্রাস পেয়ে গেলে তাহলে এ হবে মাইনাস। এবার দেখব আমরা 12 তারিখের ঘটনা। ব্যাংক থেকে ঋণ গ্রহণ করা হলো। ব্যাংক থেকে যদি ঋণ গ্রহণ করি আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা বাড়বে এবং ব্যাংক ঋণ নামে একটি দায়ও বাড়বে। ব্যাংকে টাকা বেড়ে যাবে এবং ব্যাংক ঋণ নামে একটি দায়ও বৃদ্ধি পাবে। তাহলে আমার হিসাব দুটো হচ্ছে, একটি হচ্ছে ব্যাংক হিসাব, আরেকটি হচ্ছে ব্যাংক ঋণ হিসাব। এই হচ্ছে আমার 12 তারিখের দুটো হিসাব। তাহলে আমি প্রথমে লিখব ব্যাংক হিসাব একটি, আরেকটি হচ্ছে ব্যাংক ঋণ হিসাব। এই হলো আমার লেনদেন থেকে দুটো হিসাব। আমরা জানি ব্যাংক হিসাব হচ্ছে সম্পদ। সম্পদকে আমরা ইংরেজিতে বলবো অ্যাসেট, সংক্ষেপে এ। ব্যাংক ঋণ হচ্ছে প্রতিষ্ঠানের জন্য দায়। দায়কে আমরা ইংরেজিতে বলবো লায়াবিলিটি, সংক্ষেপে বলবো এল। যখন আমি ব্যাংক থেকে ঋণ নেই ব্যাংক ঋণ নামক একটি দায় আমার বৃদ্ধি পায়। দায় যখন বৃদ্ধি পাবে তখন এল প্লাস হবে। আর ব্যাংকে আমার টাকা জমা বেড়ে যাবে। ব্যাংক থেকে ঋণ নিলে আমার অ্যাকাউন্টে ব্যাংক জমা বেড়ে যায়, আর ব্যাংক জমা বেড়ে গেলে সম্পদ বেড়ে যাবে। সম্পদ বেড়ে গেলে হবে এ প্লাস। এই হচ্ছে সমীকরণের প্রভাব। এবার দেখব আমরা 15 তারিখের ঘটনা। ভাড়া প্রদান। ভাড়া প্রদান করলে আমার ভাড়া নামক একটি খরচ বেড়ে যায়। ভাড়া প্রদান করার কারণে আমার ভাড়া নামক একটি খরচ বেড়ে যাবে এবং আমার নগদ টাকা চলে যাবে। তাহলে এখানে দুটো হিসাব হচ্ছে, একটি হচ্ছে ভাড়া হিসাব, আরেকটি হচ্ছে নগদান হিসাব। 15 তারিখে এই দুটো হিসাব, ভাড়া একটি হিসাব, নগদান একটি হিসাব। তাহলে আমি লিখব একটি ভাড়া হিসাব,
আরেকটি হচ্ছে নগদান হিসাব। এই দুটো হিসাব আমরা পাচ্ছি। এবার ভাড়াকে আমরা বলবো ব্যয় সংক্রান্ত হিসাব। ভাড়া হচ্ছে আমার প্রতিষ্ঠানের জন্য ব্যয় সংক্রান্ত হিসাব। তো আমরা ব্যয় যখন ভাড়া দিলে বৃদ্ধি পায়, আর ভাড়া যখন বৃদ্ধি পাবে, ব্যয় যখন বৃদ্ধি পাবে, তখন মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। দ্যাট মিনস ওনার্স ইকুইটি কমে যাবে, আর কমে গেলে হবে ওই মাইনাস। আর ভাড়া দেওয়ার কারণে আমার প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে যাবে। নগদ হচ্ছে সম্পদ, সম্পদ চলে যাবে। সম্পদ চলে গেলে করতে হবে এ মাইনাস। এবার দেখব আমরা 17 তারিখের ঘটনা। বিমা সেলামি প্রদান 5,300 টাকা। বিমা সেলামি যদি আমি দিয়ে থাকি, তাহলে বিমা সেলামি নামে একটি খরচ আমার বৃদ্ধি পাবে এবং আমার নগদ টাকা আমার কাছ থেকে চলে যাবে। তাহলে এখান থেকে দুটো হিসাব আমরা পাচ্ছি, একটি হচ্ছে বিমা সেলামি আর একটি হচ্ছে নগদান। দুটো হিসাব পাচ্ছি আমরা 17 তারিখে, একটি বিমা সেলামি আর একটি হচ্ছে নগদান। তাহলে আমি লিখছি হিসাবের বইতে বিমা সেলামি হিসাব, একটি, আরেকটি হচ্ছে নগদান হিসাবে। এই দুটো হিসাবে আমরা পাচ্ছি। বিমা সেলামি দেওয়ার কারণে আমার প্রতিষ্ঠানের ব্যয় বেড়েছে, আর ব্যয় বাড়লে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। মালিকানা সত্ত্ব যখন হ্রাস পায় তখন ওনার্স ইকুইটি হ্রাস পাবে। আর বিমা সেলামি দেওয়ার কারণে আমার প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে যাবে। নগদ টাকা চলে গেলে সম্পদ কমে যায়, সম্পদ কমে গেলে এ মাইনাস হবে। এবার দেখব আমরা 21 তারিখের ঘটনা। সুকন্যার নিকট থেকে প্রাপ্তি। নগদ পেয়েছি 42,000 টাকা, চেক দ্বারা পেয়েছি অবশিষ্টাংশ। তাহলে অবশিষ্টাংশ কত? আমরা সুকন্যার কাছে একটু যাই। এই যে দেখো, এখানে 6 তারিখে সুকন্যা ছিল, এই ঘটনাটি ঘটেছে এখানে। আমি যখন সুকন্যা নিকট বিক্রি করেছিলাম 50,000 টাকা, সেখান থেকে আমি নগদ পাচ্ছি 42,000 টাকা। 42,000 টাকা যদি নগদ পাই, তাহলে চেক দ্বারা পাচ্ছি বাকি 8,000 টাকা। টোটাল ছিল 50,000, এখান থেকে আমি নগদ পাচ্ছি 42,000, তাহলে চেক দ্বারা পাচ্ছি আমি 8,000 টাকা। এই হচ্ছে আমার হিসাব। তাহলে একটি হিসাবের নাম হবে নগদান হিসাব, একটি হিসাবের নাম হবে চেকের কারণে ব্যাংক হিসাব, আর একটি হবে দেনাদার সুকন্যা। এই হচ্ছে আমার 3টি হিসাব। আমি এবার হিসাবের খাতায় 3টি নাম লিখব। 21 তারিখ প্রথম হিসাবটির নাম হচ্ছে আমার, আমি নগদ টাকা পাচ্ছি তাই লিখব নগদান হিসাব। 42,000 টাকা আমি নগদে পাচ্ছি তাই নগদান হিসাব। আমি 8,000 টাকা চেক দ্বারা পাচ্ছি তাই ওই 8,000 টাকাকে লিখব ব্যাংক হিসাব। আর এগুলো পাচ্ছি আমি দেনাদার সুকন্যার কাছ থেকে, দেনাদার সুকন্যা হিসাব। এই হচ্ছে আমার এই ঘটনার 3টি হিসাব। আমরা জানি নগদান সম্পদ এ, ব্যাংক হিসাবও সম্পদ এ, দেনাদারও সম্পদ এ। 3টিই আমার সম্পদ সংক্রান্ত হিসাব। এখন দেখতে হবে কোনটি বেড়েছে কোনটি কমেছে। আমি কিন্তু নগদ টাকা পেয়েছি, নগদ টাকা পেয়েছি মানে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে এ প্লাস। আমার কিন্তু চেক পাওয়া হয়েছে, চেক পাওয়া গেলে কিন্তু ব্যাংক জমা বৃদ্ধি পায়, বৃদ্ধি পেলে প্লাস। কিন্তু দেনাদার নামক সম্পদ কিন্তু আমার কমে যাবে, কারণ দেনাদার যখন আমাকে টাকা দিয়ে দেয় তখন কিন্তু দেনাদার হ্রাস পায়, আর দেনাদার যখন অর্থ পরিশোধ করে দিয়ে দেনাদার হ্রাস পাবে তখন হবে এ মাইনাস। এই হচ্ছে আমার সমীকরণের প্রভাব। এবার আমরা দেখব 26 তারিখের ঘটনাটি। 26 তারিখে বলেছে পাওনাদারকে পরিশোধ 21,000 টাকা। তাহলে পাওনাদারকে পরিশোধ করতে গেলে আমার 21,000 টাকা চলে গেছে। 21,000 টাকা যদি চলে যায়, নগদ টাকা চলে গেছে। একটি হিসাব নগদান আর একটি হিসাব পাওনাদার। আমরা এই ঘটনায় দুটো হিসাব পাচ্ছি, একটি হচ্ছে পাওনাদার আর একটি হচ্ছে নগদান। 26 তারিখে পাওনাদার হিসাব, আরেকটি হচ্ছে নগদান হিসাব। এই হচ্ছে আমার দুটো হিসাব। পাওনাদারকে আমরা জানি দায়, ইংরেজিতে বলে এল, আর নগদানকে আমরা জানি সম্পদ, বাংলায় সম্পদ আর ইংরেজিতে বলে অ্যাসেট এ।
পাওনাদারকে যদি আমি পরিশোধ করে দিই, আমার নগদ টাকা চলে যায়। নগদ টাকা চলে যাওয়া মানে হ্রাস পাওয়া, অর্থাৎ এ মাইনাস হয়েছে। এবং পাওনাদার কিন্তু দায়। পাওনাদার যখন আমাকে টাকা দিয়ে দেয় অথবা আমি পাওনাদারকে টাকা দিয়ে দিই, যখন আমি পাওনাদারকে টাকা পরিশোধ করি তখন কিন্তু পাওনাদার হ্রাস পায়। পাওনাদার হ্রাস পাওয়া মানে দায় হ্রাস পাওয়া, দায় হ্রাস মানে এল মাইনাস। এই হচ্ছে সমীকরণের প্রভাব। চলো এবার আমরা দেখি 30 তারিখের ঘটনাটি। বলেছে মালিকের ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন 5,000 টাকা। মালিক যদি তার নিজের প্রয়োজনে 5,000 টাকা উত্তোলন করে তাহলে উত্তোলন নামে একটি হিসাব হবে, আর প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে যাওয়ার কারণে নগদান নামে আরেকটি হিসাব হবে। এই ঘটনায় এ দুটো হিসাব, একটি হচ্ছে উত্তোলন হিসাব আর একটি হচ্ছে নগদান হিসাব। এবার আমরা ছকে লিখব এটি। একটি হচ্ছে উত্তোলন হিসাব আর আরেকটি হচ্ছে নগদান হিসাব। মালিক উত্তোলন করার কারণে মালিকের মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে। উত্তোলন করলে ড্রয়িং যখন হয়, উত্তোলন যখন হয় তখন মালিকানা সত্ত্ব হ্রাস পায়, দ্যাট মিনস ও ই হ্রাস পাবে। এবং মালিক বিজনেস থেকে যখন নগদ টাকা তুলে নিয়ে যায় তখন নগদ টাকাও কমে যায়, নগদান হবে অ্যাসেট এ মাইনাস। এই হচ্ছে আমার সমীকরণের প্রভাব। তবে সমীকরণের প্রভাব দেখানোর দুটো পদ্ধতি রয়েছে। এই যে আমি দেখালাম এটা একটা পদ্ধতি, আবার একটু দেখে নাও, এইটা হচ্ছে একটা পদ্ধতি। সমীকরণের প্রভাব দেখানোর জন্য এটা একটা পদ্ধতি। আরও একটা পদ্ধতি রয়েছে, সেটাকে বলা হয় বিবরণী ছক। বিবরণী ছকের মাধ্যমেও হিসাব সমীকরণের প্রভাব দেখানো যায়। তবে তোমাকে প্রশ্নে যেই পদ্ধতিটি বা যে মাধ্যমটির কথা বলবে তুমি সেই মাধ্যমটি ব্যবহার করবে। তোমাকে যদি বলে বিবরণী ছকের সাহায্যে সমীকরণের প্রভাব দেখাও, তাহলে এটার জন্য আলাদা একটি ছক রয়েছে, সেই ছকে তুমি দেখাবে। আর যদি কিছুই না বলে শুধুমাত্র এরকম বলে সমীকরণের উপর প্রভাব দেখাও, তাহলে আমরা এই ছকের মাধ্যমেই প্রভাবটি দেখিয়ে থাকব। আর যদি বলে বিবরণী ছক, তাহলে আমরা অন্য ছকের ব্যবহার করে দেখাবো। আমার আগামী ক্লাসে আমি তোমাদের সাথে এই অঙ্কটি নিয়ে আলোচনা করব। সুকন্যা ট্রেডার্সের লেনদেনগুলো টেবুলার বা বিবরণী ছকের মাধ্যমে হিসাব সমীকরণের প্রভাব উপস্থাপন করো। আমি এই অঙ্কটি তোমাদেরকে আগামীকাল বিবরণী ছকের সাহায্যে বিস্তারিত সমাধান করে দেখাবো। আশা করছি আগামী ক্লাসটি তোমরা মনোযোগ দিয়ে দেখবে। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের জন্য রইল আমার আন্তরিক শুভকামনা।